আমাদের জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি কি ভারতের যে বিভিন্ন আহ, কোন মানে ভারতের চারিদিকে যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে তাদের অবস্থান, তারপর যে রাজ্যগুলো তৈরি হয়েছে সেদিক থেকে বা কিছু সেন্সাসের কোনো সবচেয়ে বড় রাজ্য যেটা সেগুলো সম্পর্কে তো কিছু কিছু জিনিস আমরা অলরেডি আলোচনা করেছি। এবার আমরা যেটা আলোচনা করব ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে। মানে ভারত যে অবস্থান করছে, ভারত যে অবস্থান করছে যেই জায়গায়, সেই জায়গায় ভারতের ভূপ্রকৃতি কেমন, মানে সেখানকার আবহাওয়া কেমন, জলবায়ু কেমন, সে আমরা আলোচনা করব। ভূপ্রকৃতি মানে কোন জায়গায় পাহাড় রয়েছে, কোন জায়গায় আমাদের বিভিন্ন ধরনের উপদ্বীপ রয়েছে, সমভূমি রয়েছে, মরুভূমি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা। 1951 সালের যে পরিসংখ্যান, যেগুলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটা, সেটা অনুযায়ী বলা হয়েছে কি ভারতের যে ভূমিরূপ তার মধ্যে 10.7%, প্রায় 11% কি রয়েছে পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল মানে যেসব জায়গায় পাহাড় রয়েছে পার্বত্য অঞ্চল। হিমালয় থেকে শুরু করে কারাকোরাম, লাদাখ, এরকম পর্বত শ্রেণী রয়েছে। এরকম রয়েছে 10.5%। মানে পার্বত্য অঞ্চল কোনগুলোকে বলবো, যেগুলো সমুদ্র তল থেকে 2135 মিটারের অধিক উচ্চতায় রয়েছে, তাদেরকে আমরা পার্বত্য অঞ্চল বলবো। সেগুলো 10.7% রয়েছে। তারপর রয়েছে পাহাড়ি অঞ্চল, পর্বতের পরে রয়েছে পাহাড়, যেটা রয়েছে 18.6%। যেটা কি প্রায় 915, সমুদ্রপৃষ্ঠ থেকে 915 থেকে 2135-এর মধ্যে মোটামুটি যেগুলো হবে সেগুলোকে পাহাড় বলবো। ছোটখাটো যেগুলো পাহাড় হয়, পর্বত সবচেয়ে উপরে, তার থেকে একটু নিচুওয়ালা পাহাড়। তারপরে রয়েছে মালভূমি অঞ্চল, যেটা 301 থেকে 915 পর্যন্ত অঞ্চল মিটার, যেটা প্রায় 27.7% রয়েছে, সেটা রয়েছে আমাদের মালভূমি অঞ্চল। এরপর রয়েছে কি আমাদের সমভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলের পরে অবস্থিত কি আমাদের সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চল মানে মালভূমির থেকে নিচু 305 মিটারের থেকে নিচু, যেগুলো যেই জায়গাগুলো প্রায় সমতল অবস্থান রয়েছে, সেগুলোকে আমরা সমভূমি অঞ্চল বলেছি। যেটা সব থেকে বেশি 43% রয়েছে আমাদের সমভূমি অঞ্চল। তো এগুলো মাথার মধ্যে রাখতে হবে যে এই পার্সেন্টেজ গুলো, মানে উচ্চতাটা খুব একটা ম্যাটার না করলেও পার্সেন্টেজ গুলো কিছু কিছু পার্সেন্টেজ আমাদের জানতে চাই, এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আসে যে আমাদের সমভূমি কত শতাংশ সমভূমি বর্তমান, বলতে হবে 43% সমভূমি বর্তমান, কত শতাংশ পাহাড়ি অঞ্চল বা পর্বত্য অঞ্চল রয়েছে। এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে, পার্সেন্টেজ দিয়ে প্রশ্ন, উচ্চতা দিয়ে নয়, পার্সেন্টেজ দিয়ে প্রশ্ন আসে, কত অংশ পার্বত্য অঞ্চল রয়েছে, কত পার্সেন্ট সমভূমি রয়েছে, এরকম কিন্তু প্রশ্ন আমাদের আসে। সেই জন্য আমি পুরো মানে প্রশ্ন ভিত্তিক যেগুলো ধরনের প্রশ্ন আছে সেই ভিত্তিতে আমি নোটস দিয়েছি। এবার ভারতের যে ভূপ্রকৃতিকে তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 7টি অঞ্চলে ভাগ করা যায়। এই 7টা অঞ্চল আমাদের পড়তে হবে। প্রথমে হয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, যেখানে পর্বতগুলো রয়েছে আমরা পড়বো, হিমালয় পর্বত, কারাকোরাম পর্বত, এগুলো সম্পর্কে পড়বো। তারপরে রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল, যেগুলো বিভিন্ন ধরনের সমভূমি রয়েছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, যেমন আমাদের গঙ্গা যমুনার যে, গঙ্গা নদীর যে সমভূমি অঞ্চল, ব্রহ্মপুত্রের সমভূমি অঞ্চল। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল ডেকান, যেগুলো মালভূমি রয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে শুরু করে। মধ্য এবং পূর্ব ভারতের বিভিন্ন উচ্চভূমি অঞ্চল, যেগুলোকে হাইল্যান্ড বলা হয়। তারপর ভারতের মরুভূমি অঞ্চল, যেটা থর ডেজার্ট রয়েছে। উপকূলীয় অঞ্চল, যেগুলো বিভিন্ন ধরনের ভারতের উপকূল রয়েছে, কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল, ভারত সরকার উপকূল। ঠিক আছে, এই যে উপকূলগুলো রয়েছে সেই উপকূলীয় অঞ্চল। এবং একদম শেষে আমরা আলোচনা করব দ্বীপপুঞ্জ অঞ্চল, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এই ধরনের 7টা বিভাগ আমাদের কিন্তু পড়তে হবে ভালোভাবে। তো এর মধ্যে সবচেয়ে প্রথমে যে বিভাগটা রয়েছে সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চলের মধ্যে কোন কোন অঞ্চল পার্বত্য অঞ্চলে পড়ে? প্রথমেই ডেফিনেটলি পড়ছে আমাদের হিমালয় পর্বত। তারপরে রয়েছে সেকেন্ডলি গুরুত্বপূর্ণ, সেটা আমাদের কারাকোরাম পর্বত। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আমরা প্রত্যেকে জানি। আর কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা K2, গডউইন অস্টিন, বা যেটাকে আমরা K2 বলি। আর লাদাখ পর্বত আমাদের অবস্থিত। আমরা এখানে হিমালয় আর কারাকোরাম বেশি পড়বো, আর লাদাখ পর্বতের খুব বেশি আলোচনা ব্যাপার নয়, জাস্ট ব্যাপার আমরা পড়বো। প্রথমে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে হিমালয় পর্বত। তো হিমালয় কোথা থেকে কোথায় বিস্তৃত? উত্তর পশ্চিমে একদম নর্থ ওয়েস্টে আমাদের পামির গ্রন্থি থেকে শুরু করে অর্ধচন্দ্র, মানে হাফ মুন, চন্দ্রের যে হাফ হাফ মুন হিসেবে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে শুরু হয়েছে। যদি শুরু বলি তাহলে একদম হিমালয় পর্বত থেকে নির্গত, হিমালয় উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে হিমালয় পর্বত নির্গত হয়ে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে উৎপন্ন হয়ে পূর্বে
অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত এটা বিস্তৃত প্রায় 2400 কিলোমিটার লম্বায়। এটা প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত এটা লম্বা। আর প্রস্থে এটা 200 থেকে 500 কিলোমিটার মতো প্রস্থে বিস্তৃত। মানে একটা হিউজ দৈর্ঘ্য প্রস্থ বা হিউজ এরিয়া জুড়ে কিন্তু রয়েছে, প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার হিমালয়ের টোটাল এরিয়া। কিন্তু হিমালয়ের এই যে টোটাল 7 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে ভারতে রয়েছে 5 লক্ষ বর্গ কিলোমিটার। বাকি 2 লক্ষ কিলোমিটার কোথায় গেল? নেপালে কিছু রয়েছে, ভুটানে কিছু রয়েছে, কিছু তিব্বতে রয়েছে। তো এইসব জায়গায় কিছু কিছু ভাগ হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে হিমালয় কিভাবে উৎপত্তি হলো, তার পেছনে বিভিন্ন ধরনের থিওরি আছে। বিখ্যাত মানে ভূতত্ত্ববিদ বিজ্ঞানী কভার তিনি বলেছেন, তিনি একটা তত্ত্ব দিয়েছেন যেটাকে বলা হচ্ছে মহীখাত তত্ত্ব। মহীখাত তত্ত্ব, যেটা ইংরেজিতে বলা হয় জিওসিনক্লাইন থিওরি। কি বলেছেন জিওসিনক্লাইন থিওরিতে? তিনি বলেছেন প্রায় আজ থেকে 7 কোটি বছর আগে, যখন টার্সিয়ারি যুগ ছিল, আমাদের বিভিন্ন ধরনের যুগ রয়েছে, সে টার্সিয়ারি যে যুগ ছিল সেই সময় এখানে একটা সাগর ছিল, সাগর একটা একটা সাগর ছিল এখানে। সেই সাগরের নাম ছিল টেথিস সাগর। এবার সেই সাগর কি হলো, টেথিস সাগর ছিল। সমুদ্রের উত্তর অংশটাকে বলা হতো আঙ্গারা ল্যান্ড এবং দক্ষিণ অংশকে বলা হতো গন্ডোয়ানা ল্যান্ড। বলা হয় যে আঙ্গারা ল্যান্ড এবং গান্ডোয়ানা ল্যান্ডের যে দুটো চাপে, মানে দুদিকে উত্তরে আঙ্গারা ল্যান্ড রয়েছে, দক্ষিণে গান্ডোয়ানা ল্যান্ড রয়েছে, তার মাঝখানে মালভূমির যে চাপে সেখানকার পলি ভাঁজ হয়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি করেছে। তো তার মতে যে এটা জিওসিনক্লাইন থিওরি, যে 7,000 বছর আগে টেথিস সাগর ছিল, উত্তর দিকে একটা মালভূমি ছিল আর দক্ষিণ দিকে একটা মালভূমি ছিল, উত্তর দিকে আঙ্গারা ল্যান্ড ছিল আর দক্ষিণ দিকে গান্ডোয়ালা ল্যান্ড ছিল। সেই দুটো মালভূমি কি হয়েছে, দুদিক থেকে চাপ দিয়ে মাঝখানে যে নদী মানে সাগরের মধ্যে পলি থাকে, সেই পলি ভাঁজ হয়ে উপরে হিমালয় পর্বতমালা তৈরি। যেহেতু ভাঁজ হয়েছে সেটা হিমালয় পর্বতমালাকে ফোল্ড মাউন্টেড বলা হয়। এই জন্য দেখো, এই জন্য লেখাই আছে দেখো, হিমালয় পর্বতমালা হচ্ছে ফোল্ড মাউন্টেন। এবার ফোল্ড মাউন্টেন, এবার পাশে বলা আছে কি নবীন ভঙ্গিল। নবীন ভঙ্গিল মানে হিমালয় পর্বতমালার উচ্চতা এখনো পর্যন্ত প্রত্যেক মানে বছরে একটু একটু করে বাড়ছে। কতটা বাড়ছে? 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 0.2 সেন্টিমিটার করে বাড়ছে। মানে ভীষণ নেগলিজিবল, 1 সেন্টিমিটারেরও কম করে মানে হিমালয় পর্বতমালা বাড়ছে। মানে তার মানে যে এভারেস্টের উচ্চতা কিন্তু প্রত্যেকদিন একটু একটু করে বাড়ছে। ঠিক আছে? তো নবীন ভঙ্গিল মানে কি, অলরেডি আরো এখন হচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, হিমালয় পর্বতমালা এখনো বাচ্চা আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এটা প্রথম থিওরি হচ্ছে, যেটা হচ্ছে জিও সিনক্লাইন থিওরি। সেকেন্ড থিওরি যেটা বিখ্যাত হচ্ছে, যেটাকে অ্যাকচুয়ালি সবাই বেশি অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে পাক সংস্থান তত্ত্ব, বা যেটাকে বলে প্লেট টেকটনিক থিওরি। এটাকে সব থেকে বেশি মান্যতা দেওয়া হয়। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে আমাদের দুটো প্লেট ছিল, একটা ইউরেশিয়ান প্লেট আর হচ্ছে ইন্ডিয়ান প্লেট, ভারতীয় প্লেট। বলা হয় যে পৃথিবী তৈরি হয়েছে বিভিন্ন প্লেট, মানে আমাদের পৃথিবী যখন উৎপত্তি হয়েছিল তখন তো পুরো আগুন লাভার মতো, আগুনের মতো লাভার মতো পুরো অবস্থিত ছিল। পরে কি হয়, যে আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়। এবার দেখো, কোনো কিছু যদি জিনিস যদি বানাও, সবাই কেউ যদি মিষ্টি বানাও, তাহলে দেখবে ভেতরটা গরম থাকে, উপরটা দেখবে শক্ত হয়ে যায়, কারণ তাপ বিকিরণ করে। সেরকম পৃথিবীর ক্ষেত্রেও বলা হয়েছে কি, তাপ বিকিরণ করেছে, তাপ বিকিরণের ফলে কি হয়েছে, এর যে ভেতরের অংশ সেটা সেখানে আমাদের এখন লাভা রয়ে গেছে। আমরা জানি আমাদের মানে পৃথিবীর যদি ভেতর দিকে যাই, লাভা অবস্থিত, গরম লাভা রয়েছে। ফলে ভেতরে লাভা রয়েছে আর উপরের অংশ শক্ত হয়ে গিয়ে বিভিন্ন ভেঙে ভেঙে গেছে। দেখবে, লক্ষ্য করবে মিষ্টি যদি এরকম ভেতরে শক্ত থাকে আর বাইরেরটা দিকে একটু ফেটে ফেটে যায়, সেরকম পৃথিবীর ওপর অংশটা এরকম ফেটে ফেটে গিয়েছে। সেইগুলো, সেই ফাটা অংশগুলো নিচের যে লাভা আছে তার উপরে ভাসছে, প্লেটের মতো ভাসছে। প্লেট মানে তার মানে স্যার ভেসে ভেসে তো এদিক ওদিক চলে যাবে না, কি তাদের মধ্যে ডিস্টেন্স খুব দূর না, আর এতটা মোটা আর ভারী, খুব বেশি তারা মুভমেন্ট করে না, মাঝে মাঝে একটু একটু মুভমেন্ট হয়, বিশাল মুভমেন্ট সবসময় করে না। সেরকম বিভিন্ন প্লেট হিসেবে ভারত মানে পৃথিবীকে ভাগ করা রয়েছে। সেরকম একটা প্লেট হচ্ছে ইউরেশিয়ান প্লেট, আর এরকম একটা প্লেট রয়েছে ভারতীয় প্লেট। এবারে কি হয়, প্লেট গুলো কি করে সবসময় একে অপরের দিকে, কখনো কখনো একে অপরের দিকে এগিয়ে আসে। মানে দুটো প্লেট রয়েছে, দুটো এরকম প্লেট রয়েছে, কখনো কখনো একে অপরের কাছে এগিয়ে আসে, এসে ধাক্কা খায়, কখনো কখনো একে অপর থেকে একটু দূরের দিকে চলে যায়। তাহলে যখন কাছাকাছি আসে তখন সেগুলোকে কনভার্জিং প্লেট বলা হয়, কিন্তু কাছাকাছি আসছে কনভার্ট করছে। আর যদি দূরে যায় সেগুলোকে ডাইভার্জিং প্লেট বলা হয়। কনভার্জ মানে একে অপরের কাছে আসছে, ডাইভার্জ মানে একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এই দু ধরনের প্লেট থাকে। বলা হয় যে ইউরেশিয়ান প্লেট আর ভারতীয় প্লেট হচ্ছে কনভার্জিং প্লেট।
মানে একে অপরের কাছে এগিয়ে আসছে। এবং কাছে এগিয়ে আসার জন্য এর মাঝখানে কি অবস্থিত ছিল? টেথিস সাগর ছিল। সেই টেথিস সাগরের পলিতে ভাঁজ পড়ে হিমালয় তৈরি হয়েছে। মানে দুটো থিওরিতে একটা জিনিস কমন, যে বাবু টেথিস সাগর বলে একটা সাগর ছিল, সেই সাগরের যে পলি, সেই পলিগুলো চেপে গিয়ে আমাদের হিমালয় তৈরি হয়েছে। এটা দুজনেই কনফার্ম করছে, দুটো থিওরি এটা বলছে। কিন্তু কেউ বলছে প্লেট সরে গিয়ে ধাক্কা মেরেছে, আবার কেউ বলছে না, দুজনের মধ্যে ভাঁজ মানে ধাক্কা খেয়ে দুজনের একে অপরের সরে গিয়ে মানে অ্যাকচুয়ালি যদি দুটো থিওরিকে দেখো, একই কথাই বলছে। কেউ প্লেটের কথাটাকে বলছে আর কেউ প্লেটের কথাটাকে বলছে না। বাকি সব জিনিস কম বেশি সেম ব্যাপারই বলা হয়েছে। তাহলে সেই দিক থেকে হিমালয় হচ্ছে নবীনতম ভঙ্গিল পর্বত বা নিউ ফোল্ড মাউন্টেন। তাহলে এইভাবে আমাদের হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে। এবার আমাদের আরেকটা বিখ্যাত পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। নাম হয়তো শুনেছি, রাজস্থানে অবস্থিত আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত হচ্ছে পৃথিবী তথা ভারতের সবচেয়ে প্রাচীনতম ভঙ্গিল পর্বত। ভারতের মানে ভঙ্গিল পর্বত প্রাচীনতম, অ্যাজ ওয়েল এজ শুধু ভারত নয়, এটা কিন্তু পুরো পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত। সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পুরনো প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। সেই আরাবল্লী পর্বতের কারণেই কিন্তু আমাদের রাজস্থানে কিন্তু যে ডেজার্ট বা যেটাকে আমরা বলবো হচ্ছে মরুভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা পড়বো আরাবল্লী পর্বত সম্পর্কে, নিচে আমাদের আছে। এবার এই হিমালয়ে বিভিন্ন ধরনের ফসিলস দেখা যায়। ফসিলস জিনিসটা কি? ফসিলস মানে আমরা যখন দেখেছি বিভিন্ন ধরনের যে গাছপালা, মানে বিভিন্ন ধরনের একটা জায়গা ল্যান্ডের উপরে আরেকটা ল্যান্ড, মানে কোনো একটা পাথরের উপর পাথর পড়ে যায়, এবার তার মাঝখানে অনেক সময় গাছ পড়ে যায়, আবার অনেক সময় মানুষ বা কোনো পশু পাখি তার মধ্যে পড়ে যায়। এবার যখন এই দুটো পাথরের মাঝখানে একটা কোনো পশু পড়ে যাবে, সে কি হয়ে যাবে? একদম চেপে যাবে। চেপে গিয়ে তার সব মানে সব ঘিলু টিলু সব বেরিয়ে যাবে এবং তার একটা ছাপ পড়ে থাকবে, এবং সেগুলো দীর্ঘদিন পচে সেখান থেকে বিভিন্ন ধরনের ফসিলস তৈরি হয়, মানে ছাপ তৈরি চলে আসে। এবার এই ফসিলস থেকে হিমালয়ে এরকম ফসিলস দেখা যায়। ফসিলস কেন? কারণ এই টেথিস যে সাগরটা ছিল, সেই সাগরের মধ্যে প্রচুর মানে জলজ প্রাণী বসবাস করতো। ফলে দুদিক থেকে যখন পা দেশে ধাক্কা মেরেছে, তারা সেই তাপে সেখানে পুরো পুড়ে গিয়ে তার মধ্যে চাপা পড়ে গেছে। সেখানে হিমালয়ে কিন্তু এরকম প্রচুর বেশি ফসিলস দেখা যায়। এছাড়া হিমালয়ে সিনটেক্সিয়াল বাঁক দেখা যায়। সিনটেক্সিয়াল বাঁক মানে সূচলো বাঁক দেখা যায়। এরকম যখন টার্ন নিচ্ছে, সব সূচলো বাঁক দেখা যাচ্ছে। এটা যেহেতু ভাবো কোন একটা জিনিস দুদিক থেকে চাপ দিলে উপরের অংশটা সূচলো হয়, সেখানে হিমালয়ে এরকম ধরনের সিনটেক্সিয়াল কিন্তু বাঁক দেখা যায়। ঠিক আছে। এবার নেক্সট কি বলছে? হিমালয় পর্বতমালা আমাদের ভারত ছাড়া ভারতের সঙ্গে সঙ্গে আরো 5টি দেশের উপরে বিস্তৃত। তাহলে ভারত সহ হিমালয় কিন্তু 6টি দেশের উপর দিয়ে বিস্তৃত। পরীক্ষা আছে যে হিমালয় পর্বতমালা কোন কোন দেশের উপর দিয়ে বিস্তৃত। তার মধ্যে অবশ্যই তিব্বত, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান এবং পাকিস্তান। এবার এর মধ্যে এখন আর তিব্বতকে দেশ হিসাবে রিকগনাইজ করা হয় না। ভারত রিকগনাইজ করে, কিন্তু অন্য কেউ এটাকে রিকগনাইজ করে না, কারণ তিব্বতকে চীন অকুপাই করে নিয়েছে। তাহলে সেদিক থেকে বলতে পারো হিমালয় পর্বতমালা এখন চীন, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান এই 6টি দেশের মধ্যে দিয়ে গিয়েছে। মানে যেদিক থেকে তুমি চিন্তা করো সেই 6টি হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে এই 6টা দেশের কথা মনে রাখতে হবে। এই 6টা দেশের উপর দিয়ে হিমালয় পর্বতমালা বিস্তৃত। এবার মনে রাখবে যে আমাদের গঙ্গা নদী কিন্তু হিমালয়ের সৃষ্টির পরে হয়েছে। কারণ হিমালয়ের গঙ্গা নদীর উৎপত্তি হিমালয়ের আমরা জানি গঙ্গোত্রী হিমবাহ থেকে। তাহলে সেই গঙ্গোত্রী হিমবাহ কখন হবে? গঙ্গা নদীর উৎপত্তি হওয়ার পরেই না হবে? কিন্তু কিছু কিছু নদী রয়েছে যারা কিন্তু হিমালয়ের আগে থেকেই উৎপত্তি হয়েছে। যেমন হচ্ছে শতদ্রু নদী, আমাদের যে সতলেজ নদী, ব্রহ্মপুত্র নদী, এই দুটো নদী কিন্তু হিমালয়ের আগে থেকেই উৎপত্তি। তাহলে এক্সামে কিন্তু থাকবে যে কোন নদীর উৎপত্তি কিন্তু হিমালয়ের উৎপত্তির আগে হয়েছে। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। স্যার সিন্ধু হলো না কেন? সিন্ধু, ইন্দাস রিভার, ইন্দাস রিভার কি হিমালয়ের আগে উৎপত্তি? আহ, ইন্দাস তো ওটা, ইন্দাস তো পরে, ইন্দাস তো আগে না। শতদ্রু আর ব্রহ্মপুত্র হিমালয়ের আগে, কিন্তু সিন্ধু নদী হিমালয় উৎপত্তির পরে হয়েছে। সিন্ধু কিন্তু আগে নয়, সিন্ধু পরে। ইন্দাস রিভার পরে হয়েছে। আচ্ছা, হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত যে আমাদের মাউন্ট এভারেস্ট, 8,848 মিটার, এখন আরো একটু বেড়ে গেছে, 8,048.6 বা 7 বর্তমানে রয়েছে। উচ্চতম সেটা হচ্ছে সব থেকে উচ্চতম শৃঙ্গ হিমালয়ের, সেটা কিন্তু মাউন্ট এভারেস্টের মানে আমাদের মাউন্ট এভারেস্ট, সেটা আমাদের কিন্তু নেপালে অবস্থিত।
এটা প্রথম পর্যবেক্ষণ করেছিল রাধানাথ সিকদার। রাধানাথ সিকদার প্রথমে কিন্তু এই মাউন্ট এভারেস্টের করেছিল, কিন্তু রাধানাথ সিকদার যখন আবিষ্কার করেছিল তখন ভারত হচ্ছে ব্রিটিশ কলোনাইজ ছিল, সেই জন্য সমস্ত কাজ রাধানাথ সিকদার করলেও তখন যে এভারেস্ট ছিল, মানে এভারেস্ট যে ছিল, এভারেস্ট একজন ব্যক্তি, তার আন্ডার এটা করা হয়েছিল, ব্রিটিশদের এভারেস্ট ছিল, সেটা সে বললো যে না, তার নামে এটা করতে হবে, সেই জন্য এর নাম মানে মাউন্ট এভারেস্ট করা হয়েছে রাধানাথ সিকদারের নাম নাম করে। নাহলে এটা হওয়া উচিত ছিল মাউন্ট সিকদার বা মাউন্ট রাধানাথ করলে হতে পারতো। তখন বলে ধর শুনতে খারাপ লাগছে, মাউন্ট এভারেস্টটাই শুনতে ভালো লাগছে, আমাদের ব্যাপার বুঝতেই পারছে। তিনি প্রথম এটা করেছিলেন, এবং এই রাধানাথ সিকদার কিন্তু আমাদের যে ইয়ং বেঙ্গল, মানে যে ডিডিওজিওর শিষ্যের মধ্যে অন্যতম ছিল রাধানাথ সিকদার, ঠিক আছে। তো যাই হোক, তিনি প্রথম এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন। এই এভারেস্টকে নেপালে, নেপালে বলা হয় কি সাগর মাথা, এটা পরীক্ষার পড়ে যে নেপালে এভারেস্টকে কি বলা হয়, সাগর মাথা বলে। তিব্বতী ভাষায় এটাকে ছুংমাংলু বলা হয়। আর এভারেস্টের পূর্বের নাম ছিল পিক 15। এক্সবি মানে হচ্ছে পিক 15, পিক 15 ছিল, পরবর্তীকালে যখন উচ্চতা মাপা হয় তখন এর নাম হয়ে যায় এভারেস্ট, এর নাম এভারেস্ট দেওয়া। এবার প্রথম এটা কে চড়েছিল 1953 সালে, তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি এভারেস্ট জয় করেছিলেন। এবার এদের নামে প্রথম, কিন্তু আবার কিছুদিন আগে তোমরা তো খবরে পেয়েছো একটা জুতো পাওয়া গেছে এভারেস্ট থেকে, সেটা কিন্তু সেটা একজন গিয়েছিল, নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো যদি সেটা মানে হয়ে যায় যে তিনি গিয়েছিলেন, এভারেস্টের পিকেই পাওয়া গেছে, তো হয়তো এই তথ্যটাও আবার পাল্টে যাবে। তো লেটস সি, দেখা সেটা পরের কথা। তবে ভারতের মধ্যে অবস্থিত, যেটা আমাদের সিকিম নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, যেটা হিমালয়ের দ্বিতীয় এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। যেটা আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটা আমাদের আমাদের ন্যাশনাল কাঞ্চনজঙ্ঘা যে ন্যাশনাল পার্ক, যেটা আমাদের একমাত্র ইউনেস্কোর মিক্সড হেরিটেজ সাইট। মিক্সড হেরিটেজ সাইট মানে আমাদের হেরিটেজ সাইট দু রকমের হয়, একটা কি ঐতিহাসিক, নাহলে ন্যাচারাল, মানে কালচারাল আর ন্যাচারাল হয়। কাঞ্চনজঙ্ঘা একমাত্র হচ্ছে মিক্সড, যার মধ্যে কালচারাল এবং ন্যাচারাল দুটোকে একসাথে করা হয়েছে। তো এই মানে সিকিমকে অন্তর্ভুক্ত করার পরে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে অবস্থিত, ঠিক আছে। কিন্তু আমরা এখনো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে গডউইন অস্টিন বা K2 কেই আমরা মানে বলে থাকি। কিন্তু হিমালয়ের যদি সর্বোচ্চ শৃঙ্গ যেটা ভারতে অবস্থিত বলে সেটা কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ভারতে উপস্থিত সর্বোচ্চ শৃঙ্গ সেটা মাউন্ট মাউন্ট হচ্ছে K2 বা গডউইন অস্টিন হবে। মনে রাখবে গডউইন অস্টিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু হিমালয়ে অবস্থিত নয়, সেটা কিন্তু কারকোরাম পর্বতে অবস্থিত। আর হিমালয় পর্বতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথার মধ্যে মনে রাখবে, এটা হিমালয়ের দ্বিতীয় এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। মানে পৃথিবীর প্রথম মাউন্ট এভারেস্ট, পৃথিবীর দ্বিতীয় K2, আর পৃথিবীর তৃতীয় কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের প্রথম মাউন্ট এভারেস্ট, হিমালয়ের দ্বিতীয় কাঞ্চনজঙ্ঘা, মাথায় রাখতে হবে। এবার যেহেতু কিছু অংশ নেপাল আর কিছু অংশ সিকিমে রয়েছে, এটাকে পুরোপুরি ভারতে বলা হয় না। পুরোপুরি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত যেটা রয়েছে ৮,১২৬ মিটার, এটা পুরোপুরি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এবার হিমালয়ের যে ভাগ, সেটা আমাদের পড়তে হবে যে দৈর্ঘ্য বরাবর হিমালয়কে ভাগ করা হয়, প্রস্থ বরাবর হিমালয়কে শ্রেণী বিভাগ করা হয়। আমরা আস্তে আস্তে পড়বো। ম্যাপ আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে আমি ম্যাপটা দিয়েছি। দৈর্ঘ্য বরাবর হিমালয়কে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পশ্চিম হিমালয়, একটা হচ্ছে মধ্য হিমালয়, আর একটা হচ্ছে পূর্ব হিমালয়। তিন ভাগে দেখো ভাগ করা হয়েছে। পশ্চিম হিমালয় মানে যেটা সিন্ধু নদী থেকে শুরু করে পূর্বে, আমাদের একদম পশ্চিমে সিন্ধু রিভার থেকে শুরু করে পূর্বে নেপালের সীমান্তে কালী নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে হিমালয়ের পশ্চিম হিমবাহ। দেখতেই পাচ্ছ একদম ওদিক থেকে সিন্ধু নদী থেকে শুরু হয়ে একদম এই যে নেপালের যে একদম পশ্চিমে একদম পূর্ব দিকে অবস্থিত, যে নেপাল যেখানে এন্ড হয়েছে সেই জায়গায় অবস্থিত আমাদের পশ্চিম হিমালয়। মধ্য হিমালয় নেপালের পশ্চিমে কালী নদী থেকে তিস্তা রিভার পর্যন্ত অবস্থিত। মধ্য হিমালয় হচ্ছে পশ্চিমে কালী নদী থেকে শুরু করে পূর্বে তিস্তা নদী পর্যন্ত, এটা হচ্ছে মধ্য হিমালয়, দেখতে পাচ্ছি আমরা। আর পূর্ব হিমালয় হচ্ছে তিস্তা নদী থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত, এই জায়গাটাকে পূর্ব হিমালয় বলা হচ্ছে। পুরো দেখো ম্যাপ দেওয়া আছে, কোন জায়গা থেকে কোন নদী গিয়েছে তার কিন্তু প্রপার এখানে ম্যাপ প্রেজেন্ট করা হয়েছে, তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় আর পূর্ব হিমালয়। এবার এদের সম্পর্কে দু একটা কথা আমরা একটু দেখে নিই। পশ্চিম হিমালয়ের কিন্তু এরকম তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে কি কাশ্মীর হিমালয়, তার মধ্যে কাশ্মীর রয়েছে, পাঞ্জাব আর হিমাচল রয়েছে, আর কুমায়ুন বা উত্তরাখণ্ড রয়েছে।
এটা আমাদের পশ্চিম হিমালয়ের ভাগ। এই পশ্চিম হিমালয় বা কাশ্মীর হিমালয়ের মধ্যে কি কি রয়েছে? এর সর্বোচ্চ শৃঙ্গ কারাকোরাম পর্বতের গডউইন অস্ট্রিং বা কেটু। এটা কিন্তু কারাকোরাম পর্বতে অবস্থিত, হিমালয় পর্বতের মধ্যে নয় কিন্তু। কিন্তু যেহেতু সর্বোচ্চ শৃঙ্গ বলেছে তখন তো আমরা ভাগ করতে পারবো না, সে কারণে বলা আছে। এর উল্লেখযোগ্য ভ্যালি বা উপত্যকা সেটা হচ্ছে কাশ্মীর উপত্যকা ভ্যালি, যেটা পীরপাঞ্জল আর উচ্চ হিমালয়ের মাঝে অবস্থিত। এবার ভ্যালি মানে কি? ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। উপত্যকা মানে কি? দুটো এরকম পর্বত থাকবে, তার মাঝখানের যে মানে যে মানে সমভূমি অঞ্চল, সেটাকে বলা হয় ভ্যালি। সেরকম কাশ্মীরের একদিকে রয়েছে পীরপাঞ্জল আর এদিকে রয়েছে হিমালয়, তার মাঝখানে রয়েছে কাশ্মীর। এই যে আমরা কাশ্মীর ঘুরতে যাই, এই জন্য কাশ্মীর ভ্যালি বলা হয়, কাশ্মীর উপত্যকা। এই কাশ্মীর উপত্যকা কাশ্মীর হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপত্যকা। এবার এই কাশ্মীর উপত্যকার মধ্যে দক্ষিণ থেকে উত্তরে 5টা পর্বত শ্রেণী রয়েছে। একদম দক্ষিণে রয়েছে পীরপাঞ্জল, তারপরে রয়েছে উচ্চ হিমালয়, তারপরে রয়েছে জস্কর রেঞ্জ, তারপরে রয়েছে লাদাখ, এবং একদম উত্তরে রয়েছে কারাকোরাম পর্বত। এর মধ্যে যে লাদাখ যে রয়েছে, লাদাখ হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমি। লাদাখ কিন্তু মালভূমির মধ্যে পড়ে, ঠিক আছে? লাদাখ হচ্ছে সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমি, এবং এটাকে হোয়াইট ডেজার্টও বলা হয়, কারণ এখানে মানে সবসময় মানে তুষার ঢাকা থাকে। এই জন্য লাদাখের যে যারা বসবাস করে তারা কিন্তু খুব চ্যালেঞ্জিং। কারণ পরে লাদাখ মালভূমি সম্পর্কে নিচে আবার আছে। লাদাখ হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমি, তার মানে এটা পর্বতের মধ্যে আছে, পর্বতের মধ্যে থাকা মালভূমি হচ্ছে লাদাখ, ঠিক আছে? এছাড়া এখানে বিভিন্ন ধরনের হিমবাহ অবস্থিত, তার মধ্যে সবচেয়ে ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। এছাড়া বালটোরা বিখ্যাত হিমবাহ। সিয়াচেন আমরা জানি সবচেয়ে হাইয়েস্ট ব্যাটেল ফিল্ডের মধ্যে পড়ে, সেখানে ভারতীয় যে সেনাবাহিনী জওয়ানরা যুদ্ধ করে, এখানে অবস্থিত। এছাড়া রয়েছে ফেডাচেঙ্কো, বাল্টোরা, সিয়াচেন, বাল্টোরা, এগুলো সব ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, এখানে অবস্থিত। বিভিন্ন ধরনের লেক রয়েছে, যেমন বিখ্যাত উলার লেক, ডাল লেক, যেগুলো মিষ্টি জলের লেক, সেগুলো কাশ্মীরে অবস্থিত। কাশ্মীরের ডাল লেক, উলার লেক খুব ফেমাস, কাশ্মীরে অবস্থিত। এছাড়া বিখ্যাত প্যাংগং লেক আর সো মেমোরি লেক, লবণাক্ত হ্রদ কিন্তু কাশ্মীর হিমালয়ে অবস্থিত। এছাড়া বিভিন্ন হিম মানে গিরিপথ রয়েছে। একটা জায়গা থেকে একটা পর্বতের মধ্যে এদিক থেকে ওদিক যাওয়ার জন্য কি হয়, বিভিন্ন গিরিপথ রয়েছে। সেরকম গিরিপথের মধ্যে অন্যতম আমাদের জওহর টানেল বা যেটা বানিহাল পাস, এছাড়া পীর পাঞ্জল, এগুলো সব বিখ্যাত গিরিপথ, যেগুলো আমাদের পশ্চিম হিমালয়ের মধ্যে রয়েছে। এরকম বিভিন্ন ধরনের যে গিরিপথ, হিমবাহ কোনটা কোন জায়গায় রয়েছে, কোন দেশকে কানেক্ট করেছে, সেটা নিচে আছে। এটা পরে হওয়ার পরেই দেখবে নিচে আমি লিস্ট দিয়ে দিয়েছি, সেখান থেকে টোটাল পেয়ে যাবে। নেক্সট বিভাগ হচ্ছে পাঞ্জাব এবং হিমাচল বিভাগ। এখানে পাঞ্জাব বিভাগের মধ্যে প্রধান শৃঙ্গ হচ্ছে নাঙ্গা পর্বত, যেটাকে আমরা একটু আগেই দেখলাম, পুরোপুরি ভারতে অবস্থিত, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া রয়েছে নানকুন। উল্লেখযোগ্য উপত্যকার মধ্যে রয়েছে কুলু, কাংড়া, লাহুল স্পিতি। কেউ যদি হিমাচল ঘুরতে যাও তাহলে এখানে দেখবে কুলু ভ্যালি রয়েছে, কুলু রয়েছে, কাংড়া রয়েছে, লাহুল স্পিতি, এগুলো সব হিমাচল হিমবাহের মধ্যে, হিমালয়ের মধ্যে পড়ে। পাঞ্জাব আর হিমাচল, আগে তো পাঞ্জাব আর মানে আমাদের পাঞ্জাব, হিমাচল আর হচ্ছে আমাদের হচ্ছে কি বলে হরিয়ানা, সব একসাথে ছিল। পরে সব গন্ডগোল হয়ে সব আলাদা হয়ে গেছে। এবার বিভিন্ন সময় বিভিন্ন ডাইনেস্টি রুল করার সময় এগুলোকে আলাদা আলাদা করেছে, নাহলে এগুলো সব কিন্তু পাঞ্জাবের মধ্যেই অবস্থিত ছিল। নেক্সট বিভাগ হচ্ছে কুমায়ুন হিমালয় বা উত্তরাখণ্ড হিমালয়। এটা আমাদের হচ্ছে প্রধান শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী। নন্দা দেবী দেখবে অনেকে ঘুরতে যায়, ঠিক আছে? নন্দা দেবী মানে অনেকেই দেখবে ঘুরতে যাওয়ার জন্য 7,816 মিটার উঁচুতে। কামেট বিখ্যাত। এছাড়া রয়েছে ত্রিশূল পর্বত আর কেদারনাথ, বদ্রীনাথ তো মানে বিখ্যাত, ভারত মানে হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, এগুলো উত্তরাখণ্ডে অবস্থিত, বা এটা হুমায়ুন হিমবাহের মধ্যে, হিমালয়ের মধ্যে অবস্থিত। এর মধ্যে বিভিন্ন ভ্যালিও রয়েছে। কি ভ্যালি? প্রথমে দেরাদুন, সবচেয়ে বৃহত্তম উপত্যকা হচ্ছে দেরাদুন। এছাড়া কোটা, অনেকে ঘুরতে যায় দেখবে রাজস্থানেরও কোটা আছে, উত্তরাখণ্ডেরও কোটা আছে, দুটো কিন্তু আলাদা আলাদা। এছাড়া রয়েছে পাটালি, চৌখাম্বা, বিখ্যাত এরকম ধরনের ভ্যালি বা উপত্যকা কিন্তু এখানে অবস্থিত। এবার এই জায়গায় তাল রয়েছে। এবার তাল মানে কি? আমরা যে তাল খাই সেই তাল নয় কিন্তু, আমরা নামগুলো পড়েছি ঘুরতে যায় অনেকে দেখবে নৈনিতাল, ভীমতাল, ঠিক আছে, সাত তাল, এইসব জায়গায় ঘুরতে যায়। এবার এই তাল ব্যাপারটা কি? তাল হচ্ছে কি, যখন হিমবাহ, যে আমাদের বিভিন্ন ধরনের হিমবাহ আছে, সেই হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল। যে হিমবাহ যখন গলতে শুরু করে, সেখান থেকে বিভিন্ন হ্রদ সৃষ্টি হয়, হ্রদ তৈরি হয়, সেই হ্রদগুলিকে বলা হয় তাল, ঠিক আছে?
সেই তালগুলো বিভিন্ন ধরনের রয়েছে, নৈনিতাল, সাততাল, ভীমতাল, রাক্ষস তাল, এরকম বহু ধরনের তাল অবস্থিত। এছাড়া এখানে বিভিন্ন ধরনের হিমবাহ অবস্থিত রয়েছে। হিমবাহের মধ্যে অন্যতম আমাদের গঙ্গোত্রী হিমবাহ, যমুনোত্রী হিমবাহ। গঙ্গোত্রী থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, যমুনোত্রী থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। এবার গঙ্গোত্রী থেকে গঙ্গা নদীর উৎপত্তি, এটা বলাটা পুরোপুরি ঠিক নয়, আবার পুরোপুরি ভুলও নয়। কারণ এখানে আমাদের গঙ্গোত্রী থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়নি, অলকনন্দার উৎপত্তি হয়েছে। এবার অলকনন্দা পরবর্তীকালে মানে পরে নিচে বিভিন্ন ধরনের যে মিশে আমাদের তৈরি করেছে, বিভিন্ন ধরনের কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, দেবপ্রয়াগ। আমরা নদ নদীর চ্যাপ্টারটায় আলোচনা করব, সেখানে উৎপত্তি হয়েছে, সেখানে সেখানে আমরা আলোচনা করব। বিভিন্ন ধরনের গিরিপথ এখানে অবস্থিত রয়েছে, তার মধ্যে লিপু লেক, মান, সিমলা, এগুলো সব কিন্তু উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ গিরিপথের মধ্যে পড়ে। লিপু লেক ভীষণ ফেমাস গিরিপথ, যেটা আমাদের উত্তরাখণ্ড হিমালয়ের মধ্যে পড়ে। এবার তারপর রয়েছে আমাদের মধ্য হিমালয়। ঠিক আছে, এরপর রয়েছে আমাদের কি, মধ্য হিমালয় রয়েছে। এটা বেসিক্যালি আমাদের নেপাল এবং সিকিমের কিছু অংশ জুড়ে মধ্য হিমালয় অবস্থিত। আমি একটু আগে বললাম কালী নদী থেকে পাশটা নেপাল অবস্থিত। এর প্রধান শৃঙ্গ অবশ্যই আমাদের দ্য ফেমাস মাউন্ট এভারেস্ট, 8,848 মিটার মাউন্ট এভারেস্ট। এটা মধ্য হিমালয়ের অংশ। পরীক্ষা আসে যে মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের অংশ, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় না পূর্ব হিমালয়। তো এটা কিন্তু দেখে শুনে উত্তর আমাদের করতে হবে, যেন ভুল না। এরপরে প্রধান শৃঙ্গ অবশ্যই মাউন্ট এভারেস্ট। এছাড়া বিখ্যাত আরো কিছু শৃঙ্গ রয়েছে, যেমন মাকালু, বিভিন্ন গল্পে টল্পে দেখবে মাকালু ব্যবহার করা হয়, গৌরী শঙ্কর, অন্নপূর্ণা, এইসব জায়গা রয়েছে। এছাড়া কাঞ্চনজঙ্ঘা, যেটা দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ, এটাও কিন্তু মধ্য হিমালয়ের মধ্যে অবস্থিত। তার মানে প্রথম এবং দ্বিতীয় উচ্চতম, ভারতের দ্বিতীয় উচ্চতম এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম, দুটোই কিন্তু অবস্থিত আমাদের মধ্য হিমালয়ে অবস্থিত। এর মধ্যে বিখ্যাত আমাদের কাঠমান্ডু, যেটা নেপালে অবস্থিত। কাঠমান্ডু নেপালের ক্যাপিটাল, কাঠমান্ডু রয়েছে, সেটাও কিন্তু এই মধ্য হিমালয়ে অবস্থিত। এছাড়া রয়েছে পোখরা, পোখরা ভ্যালি, এটাও কিন্তু মধ্য হিমালয়ে অবস্থিত। এবার নেক্সট রয়েছে আমাদের পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় যেটা আমাদের সিকিম এবং দার্জিলিং হিমালয় আর ভুটান হিমালয় আর অরুণাচল হিমালয়ে বিভক্ত, এটাকে আমাদের পূর্ব হিমালয় বলা হচ্ছে। মানে পশ্চিমবঙ্গ সিকিম থেকে এটা শুরু হয়েছে, পূর্ব হিমালয় অংশটা। পূর্ব হিমালয়ের যে সিকিম এবং দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমরা প্রত্যেকেই জানি, ঘুরতে যাই। কেউ যদি দার্জিলিং ঘুরতে যায় অবশ্যই সান্দাকফুতে সবাই তো গিয়েছো। 3,630 মিটার মাত্র, পৃথিবীর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এটা। এছাড়া ফালুট রয়েছে, সবরগ্রাম রয়েছে, এগুলো আমাদের সিকিম এবং দার্জিলিং হিমালয়ের প্রধান শৃঙ্গের মধ্যে পড়েছে। মানে উল্লেখযোগ্য ভ্যালির মধ্যে রয়েছে বিজনবাড়ি, রঙ্গিত, তিস্তা উপত্যকা, এরা কিন্তু সব সিকিম এবং দার্জিলিং উপত্যকার মধ্যে, দার্জিলিং হিমালয়ের অবস্থিত। এছাড়া ভারত নেপাল সীমান্তে অবস্থিত সিঙ্গলীলা পর্বত শ্রেণী, এটাও কিন্তু এর মধ্যে অবস্থিত। এছাড়া বিভিন্ন গিরিপথ রয়েছে, নাথুলা, তারপরে বুমলা, ডালেখলা, এই যে বিখ্যাত গিরিপথগুলো রয়েছে, এগুলো সব কিন্তু আমাদের এই পূর্ব হিমালয় মানে দার্জিলিং হিমালয়ের অংশ। এছাড়া কিছু হিমবাহ রয়েছে, হিমবাহ যেটা হচ্ছে জেমু, তালু, বিভিন্ন ধরনের যে হিমবাহ, সেগুলো কিন্তু এখানে অবস্থিত। এছাড়া দার্জিলিং হিমালয়ে অবস্থিত মিরিক এবং সিকিম হিমালয়ে অবস্থিত ছাঙ্গু, বিখ্যাত দুটি হ্রদ। তাহলে মিরিক হ্রদ কোন হিমালয়ে অবস্থিত, মানে এমসিকিউ যখন করবে, এমসিকিউ এর সময় এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। আমি এমসিকিউ দেবো, এমসিকিউ করাবো, তার মধ্যে কিন্তু এগুলো পড়বে। বা ছাঙ্গু বললো, ছাঙ্গু হ্রদ কোন হিমালয়ে অবস্থিত, দার্জিলিং হিমবাহ না সিকিম হিমালয়, হিমালয়। বিভিন্ন ধরনের ভেঙে পড়তে পারে, পূর্ব হিমালয় না মধ্য হিমালয় না হচ্ছে পশ্চিম হিমালয়, সেভাবেও পড়তে পারে। তো কেয়ারফুলি পড়তে হবে কোন হিমালয়ের মধ্যে কোন অংশটা রয়েছে, এগুলো কিন্তু কেয়ারফুলি আমাদের পড়তে হবে। এরপর রয়েছে ভুটান হিমালয়, প্রধান শৃঙ্গ হচ্ছে লিংশিলা আর কুলাকাংড়ি। কুলাকাংড়ি ভীষণ ফেমাস, যেটা সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে পড়ে। উল্লেখযোগ্য উপত্যকা পারো, মারপুনখা, এগুলো এখানকার উল্লেখযোগ্য ভ্যালি বা উপত্যকার মধ্যে পড়ে। আচ্ছা, এবার মাসাং কিংডু এখানকার উল্লেখযোগ্য পর্বত শ্রেণী। মাসাং কিংডু এখানকার উল্লেখযোগ্য পর্বত শ্রেণী এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে চামোলারি। উল্লেখযোগ্য গিরিপথ হচ্ছে লিংসিলা, ইউলিলা। এটা খুব বেশি এগুলো পড়ে না খুব বেশি, এখানে শুধু কুলাকাংড়িটা একটু ইম্পর্টেন্ট, যেটা আমাদের পড়ে। অরুণাচল হিমবাহের মধ্যে ভাগ, সর্বোচ্চ শৃঙ্গ অবশ্যই নামচা বারোয়া, যেটা একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত একদম পূর্ব দিকের অংশ, যেটা নামচা বারোয়া, 7,765 মিটার। উল্লেখযোগ্য উপত্যকা অবশ্যই লোহিত ভ্যালি, নিম্ন ডিবং ভ্যালি, এগুলো আমাদের উল্লেখযোগ্য উপত্যকা অরুণাচল প্রদেশে অবস্থিত।
আর অরুণাচল হিমবাহ আসাম এবং অরুণাচল প্রদেশে অবস্থিত। আর উল্লেখযোগ্য গিরিপথ হচ্ছে বুমলা। আর এখানকার উল্লেখযোগ্য দুটি হিমবাহ হচ্ছে বিচম, কাংটো, এখানকার দুটো উল্লেখযোগ্য হিমবাহের মধ্যে অন্যতম। এবার দেখো প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী। দৈর্ঘ্য বরাবর আমি ছবি দিয়েছিলাম, সেরকম প্রস্থ বরাবরও তোমাদের জন্য আমি ছবি রেখেছি। প্রস্থ বরাবর চারটে ভাগ কি কি? প্রথমত টেথিস হিমালয়, যেটাকে বলা হয় ট্রান্স হিমালয়। টেথিস হিমালয়, ট্রান্স হিমালয়। কোন হিমালয়কে কি নামে ডাকা হয়, কোনটা কার, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এগুলো কিন্তু গুলিয়ে যায়, পড়তে হবে ভালো করে, নাহলে কিন্তু মনে রাখতে পারবে না। মনে হবে খুব সহজ, কিন্তু মনে রাখতে পারবে না। টেথিস মানে ট্রান্স হিমালয়, টটো মনে রাখবে। হিমাদ্রি মানে হচ্ছে গ্রেটার হিমালয়, হিমাদ্রি হিমালয়কে গ্রেটার হিমালয় বলা হয়, বেশি অংশ রয়েছে বলে বলা হয়। হিমাচল কে বলা হয় মধ্য হিমালয় বা লেসার হিমালয়, মানে যেহেতু মাঝে রয়েছে, মধ্য হিমালয় লেসার। আর শিবালিক হিমালয়, যেটাকে বহি হিমালয় বলা হয়ে থাকে। কোন হিমালয়কে কি নামে রাখা হয় কিন্তু মাথায় রাখতে হবে। এবার এর ছবি দেখো দেওয়া রয়েছে। টেথিস হিমালয় মানে সবচেয়ে উপরের অংশ হচ্ছে টেথিস হিমালয়, যেটা হচ্ছে ব্লু কালারে দেওয়া আছে। রেড কালারের যেটা দেওয়া আছে দেখো গ্রেটার হিমালয়, যেটাকে আমরা হিমাদ্রি বলছি। তারপরে দেখো পিঙ্ক কালারের যেটা রয়েছে, ভায়োলেট কালার যা বলবে, সেটাকে মধ্য হিমালয় বা হিমাচল বলা হয়। আর নিচে ইয়েলো কালারে যেটা অব হিমালয় বা বহি হিমালয় বা যেটাকে আমরা শিবালিক বলছি, সেটা এখানে অবস্থিত। পিকচার হিসেবে দেখো দেওয়া আছে, নাম দেখো দেওয়া আছে পীর পাঞ্জল, একদম উপরে দেখো ওই জায়গাটা পীর পাঞ্জল। ওই পীর পাঞ্জল আর এর মাঝখানে আমাদের কাশ্মীর ভ্যালি অবস্থিত। একটু আগে আমরা দেখলাম ওইখানে আমাদের কাশ্মীর অবস্থিত, জম্মু কাশ্মীর। উপরটা জম্মু আর নিচেরটা কাশ্মীর। এখানে দেখো পাকিস্তানিরা গন্ডগোল করে দুদিন ছাড়া ছাড়া। আর ওইদিকে দেখো কারকোরাম, ওইদিকে দেখো লাদাখ, এখানে দেখো জস্কর। দেখতে পাচ্ছি পুরো জায়গাগুলো যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে রয়েছে। তো প্রথমে রয়েছে টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়। এটা জম্মু কাশ্মীরের উত্তর অংশ এবং হিমাচল প্রদেশের সামান্য অংশ নিয়ে গঠিত হয়েছে টেথিস হিমালয়। দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, আমরা মার্ক কালারেই দেখতে পাচ্ছি। উপরটা আমাদের কাশ্মীর রয়েছে, জম্মু রয়েছে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে লাদাখটাও রয়েছে। আর হিমাচল প্রদেশের সামান্য কিছু অংশ এর মধ্যে অবস্থিত, যেগুলো নিয়ে আমাদের তেথিস হিমালয় গঠিত। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি জস্কর রয়েছে। এর মধ্যে আমাদের এই যে জস্কর, এই যে উপরে দেখতে পাচ্ছি, এই যে নিচে দেখতে পাচ্ছি জস্কর। তারপরে উপরে দেখো, তার উপর দেখো লাদাখ আছে, তার উপরে দেখো কারাকোরাম আছে। এই অঞ্চলে তিনটে পর্বত, তেথিস হিমালয়ের তিনটে পর্বত, কারাকোরাম, লাদাখ আর জস্কর। হিমাদ্রি হিমালয় বা যেটাকে আমরা গ্রেটার হিমালয় বলছি, সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে নাঙ্গা পর্বত। পশ্চিমে যে নাঙ্গা পর্বত রয়েছে, সেখানে পূর্বে নামচা বাড়োয়া দেখতেই পাচ্ছ, এই যে রেড কালারটা, এখানে নামচা বাড়োয়া থেকে এখানে নাঙ্গা পর্বতে শুরু হয়েছে, আর একদম পূর্বে দেখো নামচা বাড়োয়া পর্যন্ত বিস্তৃত একদম লং। এটা হচ্ছে হিমাদ্রি হিমালয় গ্রেটার। গ্রেটার কেন বলা হচ্ছে? দেখো সব থেকে বড় লম্বা এরিয়ার মধ্যে রয়েছে, এই জন্য গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয় বলা হচ্ছে। আর এটি হিমালয়ের উচ্চতম অংশ, মানে যত ধরনের সবকিছু রয়েছে, সব উঁচু জায়গা সব এখানে রয়েছে। এই জন্য হিমালয়ের উচ্চতম অংশ কোনটা? সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয়, এই জন্য এটাকে উচ্চতম বা গ্রেটার বলা হচ্ছে। এর মধ্যে বিখ্যাত নাথুলা পাস, বুর্জিলা পাস, জেলেপলা পাস, প্রত্যেকটা পাস কোনটা কোন জায়গাকে কানেক্ট করছে সব আছে। এছাড়া আমাদের বিভিন্ন যে তুষারবৃত্ত শৃঙ্গ, সব কিন্তু এখানে। যেহেতু যত উঁচু হবে তত বেশি ঠান্ডা হবে, সেই জন্য মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, অন্নপূর্ণা, কেদারনাথ, সব যে বিখ্যাত তুষারবৃত্ত শৃঙ্গ, যেখানে সব ঘুরতে যায় বা যেগুলো আমাদের উচ্চতম, মানে ট্রেকিং এ আমরা যাই বা লোকে যায় যে অ্যাডভেঞ্চারে, সেগুলো সব কিন্তু এই হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয়ে অবস্থিত। আর নিচে রয়েছে হিমাচল। হিমাচল হচ্ছে মধ্য হিমালয় বা লেসার হিমালয়, যার মধ্যে রয়েছে আমাদের পীর পাঞ্জল, ধওলাধর। এই দেখো ম্যাপে দেখতে পাচ্ছ পীর পাঞ্জল, ধওলাধর, মুসৌরি, এটা সব দেখো এখানে ম্যাপে দেওয়া আছে। এখানে অবস্থিত পীর পাঞ্জল, ধওলাধরটা হিমাচল প্রদেশে, মুসৌরি, নাগডিব্বা, এগুলো সব পর্বত শ্রেণী কিন্তু হিমাচল বা লেসার হিমালয়ে অবস্থিত। পীর পাঞ্জল এখানের বৃহত্তম, সবচেয়ে এখানে বড় হচ্ছে পীর পাঞ্জল, এখানের মধ্যে সবচেয়ে বৃহত্তম পর্বত শ্রেণী। এছাড়া আমরা দেখলাম একটু আগে কাশ্মীর ভ্যালি, কাংড়া, কুলু। কাশ্মীর হচ্ছে কাশ্মীর ভ্যালি কাশ্মীরে অবস্থিত, কুলু কাংড়া এগুলো হিমাচল প্রদেশে অবস্থিত। কেউ যদি হিমাচল ঘুরতে যাও, তাহলে কুলু কাংড়া এগুলো জায়গায় যেতে পারবে, ঘুরতে পারবে। এছাড়া তুই যদি হিমাচল ঘুরতে চাও, আরেকটা ভালো জায়গা সেটা হচ্ছে সিমলা, যেখানে আমাদের বিভিন্ন হিল স্টেশন রয়েছে। সিমলা অনেকে যায়, মুসৌরি যায়, রানীক্ষেত যায়, আলমোড়া যায়। কেউ যদি যে নৈনিতাল, একটু আগে তাল ব্যাপারটা বললাম, উত্তরাখণ্ডে অবস্থিত। আবার কেউ যদি দার্জিলিং ঘুরতে যায়, হিল স্টেশনের মধ্যে অন্যতম। আর দক্ষিণ ভারতের হিল স্টেশন রয়েছে, সেগুলো এর মধ্যে মানে এরকম ভাবে অবস্থিত নয়, ঠান্ডা নয়। যেমন উটি, যারা ঘুরতে যায়, আমাদের হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। তো
সেই জায়গাগুলো কিন্তু আলাদা ব্যাপার, সেও কিন্তু হিল স্টেশনের মধ্যে পড়ে, উঁচু জায়গার মধ্যে। এবারে শিবালিক হিমালয় বা বহি হিমালয়, যেটা হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত, সবার বাইরে। শিবালিকের সৃষ্ট উপত্যকাকে দুন বলা হয়, যেমন দেরাদুন, ঠিক আছে, কোটা, এই যে নামগুলো দুন হচ্ছে, এগুলো সব। এছাড়া জম্মুতে রয়েছে জম্বু পাহাড়, এবং অরুণাচল প্রদেশে রয়েছে মিসমি পাহাড়, এটা উত্তরাখণ্ডে ধ্যাং নামে পরিচিত। এগুলো কিন্তু আস্তে আস্তে পড়তে হবে, যেগুলো বহি হিমালয়ের মধ্যে অবস্থিত। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট অংশ, সেটা হচ্ছে ট্রান্স হিমালয়। আমরা এই যে ভাগগুলো পড়লাম, এই যে দেখো ভাগগুলো পড়লাম, টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, ঠিক আছে, প্রস্থ বরাবর আমরা পড়লাম। এবার টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় বলা হয়। এই যে ট্রান্স হিমালয়ের মধ্যে আমাদের একটু এখান থেকে এক্সট্রা যে জায়গাটা পড়তে হবে, ট্রান্স হিমালয়ের অংশ। ট্রান্স হিমালয় ওই জায়গাটা ছোট্ট করে দেখো, আমি নামটা বলে দিয়েছিলাম এখানে। ট্রান্স হিমালয়ের মধ্যে কি কি রয়েছে? জাস্কার, লাদাখ, কারকোরাম, এগুলো সব ট্রান্স হিমালয়ের মধ্যে রয়েছে। এবার এগুলোকে ছোট্ট করে বলে দিলে হবে না, এখানে একটু ভালো করে বড় করে পড়তে হবে। এই জন্য ট্রান্স হিমালয়টা আমি প্রথমে ওখানে ছোট করে বলে দিয়েছি, শুধু জায়গা কমের জন্য একটু এখানে একটু বড়ভাবে পড়তে হবে। দেখো, এটা হচ্ছে বৃহৎ হিমালয়, যেটা গ্রেটার হিমালয়, তার উত্তরে অবস্থিত। হিমালয়ের হিমালয়ের এই অংশের বেশিরভাগ অঞ্চল তিব্বতে অবস্থিত বলে এটাকে তিব্বতীয় হিমালয় বলা হয়। তিব্বতে অবস্থিত এই যে তিব্বতী হিমালয় বলা হচ্ছে। এর মধ্যে অবস্থিত আমাদের প্রথমেই জিজ্ঞেস করলাম জাস্কর, লাদাখ, কারকোরাম। এবার কিছু কিছু জায়গায় কৈলাস ইনক্লুডেড করা হয়েছে। কৈলাস পর্বতটা নিয়ে মানে অনেক বেশি মিস্ট্রি আছে। কৈলাসকে মহাদেবের ঘর বলা হয়, সেই জন্য সেখানে কেউ এখনো পর্যন্ত মানে অনেক রকমের মিস্ট্রিয়াস ব্যাপার কৈলাস পর্বতের মধ্যে রয়েছে। তো যাই হোক, এগুলো সব এর মধ্যে পড়ে। এবার দেখো, গ্রেট হিমালয়, হিমাদ্রি, লেসার হিমালয়, শিবালিক রেঞ্জ, কারকোরাম রেঞ্জ, লাদাখ, জাস্কার অলরেডি আমি দেখিয়েছি। আবার এখানে আরেকটা ছবি এখানে দেওয়া আছে একটু ক্লিয়ারের জন্য। এটা হচ্ছে রয়েছে মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত। এবার এখানে জাস্কার, জাস্কার হচ্ছে 80 ডিগ্রি পূর্ব অক্ষরেখার কাছে যে বৃহৎ হিমালয়, এই হিমাদ্রি হিমালয়তে প্রসারিত হয়, হিমালয়ের সমান্তরালে বিস্তৃত, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিও পার্গেল। লিও পার্গেলের সর্বোচ্চ শৃঙ্গ। এরকম জাস্ট এমসিকিউ টাইপের পড়লেই হবে, বিশেষ কিছু দরকার নেই। এরপর হচ্ছে তোমার লাদাখ, যেটা কাশ্মীরে জাস্কার শ্রেণীর উত্তরে লাদাখ পর্বত শ্রেণী অবস্থিত, যেটা ক্ষয় কার্য দ্বারা ক্ষয়িত এবং ব্যবচ্ছিন্ন, এটা মালভূমি। এবং এটা ভারতের সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমি। এটা অলরেডি এই পয়েন্ট আমি উপরে বলেছিলাম। এর পূর্বে উত্তর এই পর্বত শ্রেণী, লাদাখ পর্বত শ্রেণীর উত্তর পূর্বে লাদাখ মালভূমি অবস্থিত। একে শীতল মরুভূমি বলা হয়। শীতল কেন বলা হয়? কারণ এখানে কেউ থাকে না, মানে কেউ থাকে না বলে এটাকে মরুভূমি। আর শীতল কেন? এত ঠান্ডা মানুষের পক্ষে সার্ভাইভ করা এখানে সম্ভব না, এটাকে শীতল মরুভূমি বলা হয়। বিখ্যাত যে প্যাংগং লেক, সেটা কিন্তু এই লাদাখ পর্বত শ্রেণীতে অবস্থিত, সেটা নোনা জলের লেক, একটু আগেই পড়ছিলাম। এবার এ হচ্ছে কৈলাস, যেটা পশ্চিম তিব্বতে অবস্থিত। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কৈলাস। মাউন্ট এভারেস্টের থেকে মাউন্ট কৈলাস অনেক নিচে, কিন্তু মাউন্ট কৈলাসে কৈলাসে কেউ কিন্তু এখনো পর্যন্ত উঠতে পারে। অনেক রকম মিষ্টি ব্যাপার ওখানে। কেউ যদি মানে এই পর্বতে উঠতে যায়, তার এজ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। অনেক রকম মিস্টিরিয়াস ব্যাপার আছে। এর উপর দিয়ে কোনো প্লেন যেতে পারে না, মানে পাহাড়টা এতটাই খাড়াই, কারো পক্ষে ওঠা সম্ভব না। অনেক কিছু মিস্টিরিয়াস ব্যাপারের মধ্যে রয়েছে। তো যাই হোক, এর মধ্যে একটা সব থেকে বড় মিস্ট্রি এটা, সেটা হচ্ছে রাক্ষসতাল আর মানস সরোবর। ঠিক আছে, ব্যাপারটা কি? রাক্ষসতাল আর মানস সরোবর এগুলো পাশাপাশি অবস্থিত কৈলাসে, কিন্তু রাক্ষসতালের জল ভীষণ নোনা, আর মানস সরোবরের জল হচ্ছে একদম ফ্রেশ মিষ্টি জল। এবার এটাই সবচেয়ে মিষ্টি, দুটো তাল পাশাপাশি অবস্থিত, যে একটার জল নোনা একটার জল মিষ্টি, এটা কিভাবে সম্ভব এটা কেউ জানে না। এটা মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে কৈলাসের মধ্যে। আর লাস্ট হচ্ছে আমাদের কারকোরাম পর্বত, যেটা ট্রান্স হিমালয়ের উচ্চতম পর্বত অংশ, যেটাকে কৃষ্ণগিরি বলা হয়ে থাকে। এর উল্লেখযোগ্য শৃঙ্গ, মানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গর্ডন শ্রেণী বা K2, আমরা একটু আগে পড়লাম, 8611। হিডেন পিক আর ব্রড পিক, এগুলো প্রত্যেকটার নাম দেওয়া আছে। আর অবশ্যই উল্লেখযোগ্য হিমবাহ সিয়াচেন, যেটা দীর্ঘতম হিমবাহ, এটা হচ্ছে হিসপার, বালটোরা, রিমো, এরা সব। এবার এই কারকোরাম পর্বতের একাংশ, মানে বেশিরভাগ অংশ সারা বছর তুষার যুক্ত থাকে, মানে বরফ দিয়ে ঢাকা থাকে। এই জন্য এটাকে বলা হয় বসুন্ধরা ধবল শীর্ষ। বসুন্ধরা মানে পৃথিবীকে বসুন্ধরা বলা হয়, ধবল মানে সাদাকে ধবল বলা হয়, বসুন্ধরা ধবল শীর্ষ বলা হয়। এই শ্রেণী কি করছে? ভারতের সঙ্গে চীন এবং আফগানিস্তানের বর্ডার শেয়ার করছে কারকোরাম পর্বত।
এই জায়গা এটা আমাদের চীন এবং আফগানিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করছে। কিন্তু এর মধ্যে অবস্থিত রয়েছে আকসাই চীন, যেটা আমরা জানি 1962 সালে এই অংশটা চীন আমাদের কাছ থেকে অকুপাই করে নিয়েছে, দখল করে নিয়েছে। সেইটা হচ্ছে আমাদের জওয়াহরলাল নেহরু বুঝতে পারেনি, তিনি ভেবেছিলেন হিন্দু চীনি ভাই ভাই, কিন্তু পেছন থেকে আকসাই চীন নিয়ে নিচ্ছে। এবার বর্তমানে আকসাই চীনের কিছু কিছু অংশ চায়না ভারতকে মানে ফেরত দিচ্ছে। ফেরত বলতে কিছু মানে ওখানে তো বিভিন্ন ধরনের মিলিটারি মানে বেস থাকে, তো সেগুলো কিছু কিছু জায়গা অলরেডি দিয়েছে। কিন্তু এবার দেখো নিয়েও সেভাবে কোনো লাভ নেই, কেন? কারণ এই জায়গায় কেউ থাকে না। এবার কোনো জায়গায় যেগুলো থাকে না, তবু চীন কি হয়, এক্সপেনশন পলিসি, পুরো জায়গা তাকে দখল করে রাখতে হবে, সে সবচেয়ে সুপার পাওয়ার হবে, সেজন্য দখল করে রেখেছে। আকসাই চীন এখন বর্তমানে ভারতের পার্ট নেই, চীন এগুলোকে অকুপাই করে নিয়েছে। আচ্ছা, এবার বলছিলাম তোমাদের বললাম বিভিন্ন গিরিপথগুলো তোমাদের পড়তে হবে। আমি লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো বলেছিলাম, সেগুলো দেখো রয়েছে। প্রথমে রয়েছে দেখো কারকোরাম পাস, এটা জম্মু কাশ্মীরে অবস্থিত, যেটা কোন কোন দেশকে কানেক্ট করছে, ভারত এবং চীনকে সংযোগ করেছে। ওই যে বললাম, যেগুলো বললাম তার সাথে সাথে কোথায় রয়েছে আর কোন কোন জায়গাকে কানেক্ট করেছে আমি তার সঙ্গে দিয়ে দিচ্ছি। পীর পাঞ্জল পাস, যেটা জম্মু আর কাশ্মীর, জম্মুর সঙ্গে শ্রীনগরকে কানেক্ট করেছে, পীর পাঞ্জল পাস। বানিহাল পাস, এটা জম্মু কাশ্মীরে অবস্থিত, জম্মু এবং শ্রীনগরকে কানেক্ট করেছে, যেটা ভারতের বৃহত্তম সড়ক টানেল, যেটা জওহর টানেল নামে পরিচিত। যেটাই বানিহাল পাস, সেটা জওহর টানেল নামে পরিচিত। ওই জন্য যেখানে বানিহাল ছিল পাশে দেখো জওহর কথাটা লেখা ছিল। বানিহাল পাস বা জওহর টানেল একই জিনিস, ঠিক আছে। তারপরে হচ্ছে বুর্জিলা পাস, যেটা জম্মু কাশ্মীর, শ্রীনগর আর পাকিস্তানের গিলগিট বালুচিস্তানকে কানেক্ট করছে। তারপরে জজিলা পাস, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, শ্রীনগর এবং লেহকে কানেক্ট করছে, জম্মু কাশ্মীরের লেহ শ্রীনগরকে কানেক্ট করছে। খারদুংলা পাস লাদাখে অবস্থিত, যেটা লেহকে নুব্রার সাথে কানেক্ট করছে, যেটা পৃথিবীর সর্বোচ্চ মোটর বাইক চলাচলকারী পথ। তারপরে হচ্ছে চাংলা, চাংলা লাদাখে অবস্থিত, লে থেকে প্যাংগং যাওয়ার জন্য এই গিরিপথটা ব্যবহার করা হয়। যে লে রয়েছে প্যাংগং লেক, লে থেকে তুমি যদি প্যাংগং লেক যেতে চাও তাহলে তোমাকে এই চাংলা গিরিপথ দিয়ে যেতে হবে। তারপরে ইমিসলা, যেটা লাদাখকে তিব্বতের সাথে কানেক্ট করছে। তারপরে এসে জেলেপলা, ভীষণ ভীষণ ফেমাস, যেটা সিকিমে অবস্থিত, যেটা আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পং এবং তিব্বতের লাসাকে কানেক্ট করছে। কেউ যদি ঘুরতে যায় তাহলে জেলেপলা দিয়ে যেতে হবে, সিকিম ঘুরতে যায় কেউ বা তিব্বত এদিক দিয়ে যাওয়ালে জেলেপলা ভীষণ ভীষণ ফেমাস। নাথুলা, আর যে দা মোস্ট ইম্পর্টেন্ট পাস, নাথুলা পাস, যেটা ভারত আর তিব্বত বা চীনকে কানেক্ট করছে, নাথুলা পাস। এটা বিভিন্ন যুদ্ধের পর এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার এগুলোকে খোলা হয়েছে। তারপরে হচ্ছে মানাপাস, মানাপাস উত্তরাখণ্ডে অবস্থিত, ভারত আর তিব্বতকে কানেক্ট করছে, পৃথিবীর সর্বোচ্চ সড়ক পরিবহন যুক্ত পাস। তারপর হচ্ছে বোড়ালাচা, বোড়ালাচা লা, যেটা হচ্ছে লাহুল এবং লে লাদাখকে, লাহুল স্পিতি আর লে লাদাখকে কানেক্ট করছে। রোটাং পাস ভীষণ ভীষণ ফেমাস, কুলু থেকে লাহুল স্পিতিকে কানেক্ট করছে রোটাং পাস। শিবকিলা, যেটা হিমাচল প্রদেশে চীন এবং ভারতকে কানেক্ট করছে। বুমলা অরুণাচল প্রদেশে অবস্থিত, ভারত আর চীন বা তিব্বতকে কানেক্ট করছে। লিপু লেক উত্তরাখণ্ড, যেটা ভারত আর তিব্বতকে কানেক্ট করছে। এবার নিচের দিকে যেগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভরঘাট, থলঘাট, হলদিঘাট। এই জায়গাগুলো হচ্ছে আলাদা, এগুলো হিমালয়ের নয়। দেখো মহারাষ্ট্রে নিশ্চয়ই হিমালয় নেই, মহারাষ্ট্রে হিমালয় নেই, রাজস্থানে হিমালয় নেই। এই তিনটে একটু মনে রাখতে হবে, কেন এগুলো হচ্ছে পশ্চিমঘাট পর্বতের অংশ। ভেতরে আবার রয়েছে পশ্চিমঘাট পর্বত রয়েছে, সেখানে এগুলো তিনটে পাস আবার লেখা আছে। মুম্বাইকে পুনের সঙ্গে কানেক্ট করছে ভলঘাট। তোমরা যদি দেখো মুম্বাই মানে মহারাষ্ট্র, মুম্বাই আর পুনে ডিস্টেন্স বেশি নয়, কিন্তু যেতে অনেক সময় লাগে, কেন? পশ্চিমঘাট পর্বতের বাঁ দিকে রয়েছে মুম্বাই আর ডান দিকে রয়েছে পুনে। এই জন্য মুম্বাইতে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু পুনেতে সেরকম ভাবে বৃষ্টিপাত হয় না। তার কারণ একটা বৃষ্টির ছায় অংশে পড়ে আর একটা অনুপাত জলে পড়ে। থলঘাট হচ্ছে নাসিক থেকে মুম্বাইকে কানেক্ট করেছে। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা এই কারণে, কারণ এগুলো হচ্ছে সব পশ্চিমঘাট পর্বতের মধ্যে অবস্থিত গ্যাপ। আর অবশ্যই হলদিঘাট, যেটা রাজস্থানে অবস্থিত, রামসামন্দ আর পালিকে কানেক্ট করেছে। এগুলো সব এইভাবে অবস্থিত। এবার হচ্ছে ডিফু, লিপিলাখি, এগুলো অরুণাচল প্রদেশ থেকে মায়ানমারকে কানেক্ট করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ পাসের মধ্যে পড়ে। তাহলে যতগুলো আমাদের ইম্পর্টেন্ট পাস আছে ভারতে, সব আমি কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। এরপরে কিছু হিমবাহের কথা বলছি। হিমবাহের মধ্যে অন্যতম আমি প্রথমে বললাম সিয়াচেন হিমবাহ, ভারতের ভারতের বলাটা ভুল, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। এই সিয়াচেনে প্রায় আমাদের পৃথিবীতে লড়াইগুলো হয়েছিল। এটা ভারতের বৃহত্তম হিমবাহ আর পৃথিবীর যুদ্ধতম উচ্চক্ষেত্র। দুমরাং রয়েছে সিয়াচেনকে বাদ দিয়ে, এটি লাদাখের বৃহত্তম।
সাফাং রয়েছে হিমালয়ে, মাচোই রয়েছে সিন্ধু এবং দ্রাস নদীর উৎস, রিমো সিওক নদীর উৎস, বাল্টোরা ভীষণ ফেমাস, যেটা পিওকে পাক অকুপাইড কাশ্মীর দীর্ঘ হিমবাহের মধ্যে পড়ে, বড় সিগড়ি, ছোট সিগড়ি, জেমু খুব ফেমাস হিমবাহের মধ্যে পড়ে, পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহ এটি। রাঠাং হিমবাহ পশ্চিম সিকিমে, রাঠাং নদীর উৎস। লোনাক সিকিমের অন্যতম বড় হিমবাহ হচ্ছে লোনাক। আর দা ফেমাস গঙ্গোত্রী হিমবাহ প্রত্যেকে জানি উত্তরাখণ্ডে অবস্থিত, যেটা যেখানে হিমবাহের গোমুখ গুহা থেকে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। পিন্ডারি ভীষণ ফেমাস উত্তরাখণ্ডে, কুমায়ুন হিমবাহে অবস্থিত, যেখান থেকে অলকানন্দীর উপনদী পিন্ডারি নদীর উৎপত্তি হয়েছে। পঞ্চচুলি, রেলাং, সোনাম, নেউলা, বিচং, কাংটো এগুলো সব গুরুত্বপূর্ণ হিমবাহের মধ্যে অন্যতম। ঠিক আছে, আচ্ছা লাস্ট তারপরে ভ্যালি গুলো পড়তে হবে। ভ্যালি গুলো হচ্ছে প্রথমে যে কাশ্মীর ভ্যালি, কাশ্মীর উপত্যকা রয়েছে জম্মু কাশ্মীরে, কাশ্মীর ভ্যালি পীর পাঞ্জল আর উচ্চ হিমালয়ের মাঝে অবস্থিত। আমি একটু আগে যেটা বলছিলাম দুটোর মধ্যে স্যার অবস্থিত। বলো বলো। স্যার বলছি ওই যে পিন্ডারি হিমালয়, হুম, পিন্ডারি হিমালয় থেকে অলকানন্দা, মানে পিন্ডারি হিমালয় থেকে তো পিন্ডারি নদীর। হ্যাঁ এটাই তো বলা আছে, অলকানন্দীর উপনদী পিন্ডারি, সেই পিন্ডারি নদীর উৎপত্তি হয়েছে। পিন্ডারি হচ্ছে অলকানন্দার উপনদী, এটাই বলছে। অলকানন্দার মানে উৎপত্তি নয়, পিন্ডারি নদীর উৎপত্তি, যেটা অলকানন্দার উপনদী। হ্যাঁ ওইটাই, এটা। কাশ্মীর ভ্যালি হ্যাঁ পীর পাঞ্জল আর, বুঝতে পেরেছি এবার। হ্যাঁ পীর পাঞ্জলের উচ্চ হিমালয়ের অবস্থিত। কাশ্মীরকে জাহাঙ্গীরের নাম দিয়েছিল ভূস্বর্গ। আর রাজধানী শ্রীনগরে অবস্থিত, যা এখানে কারে ওয়াস নামে পরিচিত, যেটা হিমবাহ সৃষ্ট ধাপকে কারে ওয়াস বলা হয়। আর এখানে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ জাফরান চাষ, আপেল চাষ, আখরোট চাষ এগুলো উৎপন্ন হয়। বেতাব উপত্যকা, যেটাও আমাদের হচ্ছে হিমাচল মানে জম্মু কাশ্মীরে অবস্থিত। কুলু উপত্যকা হিমাচল প্রদেশে অবস্থিত, যেটা পীর পাঞ্জল আর বিশাখা নদীর উপত্যকা অবস্থিত। কাংড়া, যেটা ঘুরতে যাওয়ার জায়গা হিমাচল প্রদেশ, যেখানে ধর্মশালা প্রধান শহর। লাহুল স্পিতি, ছাম্বা, পিন এগুলো সব উপত্যকা হিমাচল প্রদেশে মানে অবস্থিত। দুন উপত্যকা, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, যার মধ্যে দেরাদুন, পাটালি দুন এগুলো শিবালিকের অবস্থিত। দারমা উপত্যকা উত্তরাখণ্ডে অবস্থিত। চুম্বি উপত্যকা এর মধ্যে নাথুলা পাস, জিলেপলা পাস এর মধ্যে অবস্থিত। গুরুত্ব জাস্ট রিডিং পড়ার মতো ব্যাপার। বহিঃশত্রুরা আক্রমণ থেকে রক্ষা করে, যাতে কেউ সাইবেরিয়ার ভারতকে শীতল সাইবেরিয়া রাশিয়ার সাইবেরিয়া বাহু থেকে হত্যা করে। এর ফলে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসুম নামের সৃষ্টি হয়েছে, এবং এর ফলে বরফ গলা জলে পুষ্ট নদীর জন্য ভূমিরূপ গঠন করে। এর জন্যই মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়, এখান থেকে বনজ সম্পদ আমরা পাই। এছাড়া গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র নদী হিমালয় থেকে উৎপত্তি হয়েছে বলে এখানে প্রচুর পলি নিয়ে ভারতের বিশাল সমভূমি সৃষ্টি করেছে। আর এগুলো বহু পর্যটন কেন্দ্র এবং স্বাস্থ্য নিবাস এখানে গড়ে উঠেছে মনোরম প্রকৃতির কারণে। ঠিক আছে, এতটা পর্যন্ত আজকে থাকলো। পুরো পিডিএফটাই আমি দিয়ে রাখছি, কিন্তু এতটা পর্যন্ত তোমরা একটু ভালো করে পড়বে। আমি এতটার মধ্যে উত্তর পূর্ব ভারতের যে উত্তরের পার্বত্য অঞ্চল পর্যন্ত, এতটা পর্যন্ত আমি কিন্তু পরের দিন এমসিকিউ আগে জিজ্ঞেস করবো। ঠিক আছে, এমসিকিউ আগে করাবো, তারপরে তারপরে আমরা ভারতের উচ্চভূমি থেকে শুরু করে পরেরটা করবো। কিন্তু পিডিএফটা আমি পুরোটা তোমাদের এখনই দিয়ে দিচ্ছি। ওকে, বোঝা গেল প্রত্যেকে?